এক চমৎকার শান্ত গ্রাম। রাশেদ আর সুমি তাদের একমাত্র কন্যা সন্তান নীলাকে নিয়ে বাস করত। তাদের সংসারটা ছিল যেন ভালোবাসায় জড়ানো, কিন্তু সুখের দিনে হঠাৎ এক ঝড় নেমে এলো। সুমি এক কঠিন রোগে আক্রান্ত হলো এবং সব চিকিৎসা ব্যর্থ করে দিয়ে সে মারা গেল। সুমির মৃত্যুর পর রাশেদ আর নীলা একদম একা হয়ে গেল। তাদের এই কষ্ট দেখে প্রতিবেশী রহমত আলী একদিন রাশেদকে বোঝাতে এলো। রাশেদ, তুমি আর কতদিন এভাবে একা থাকবে? এই ছোট্ট মেয়েটার দেখাশোনা কে করবে? অন্তত ওর একটা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করেও তোমার আবার বিয়ে করা উচিত। আমার চেনা জানার মধ্যে একটি খুব ভালো পাত্রী আছে, তারও একটি কন্যা সন্তান রয়েছে। তুমি রাজি থাকলে বলো। অবশেষে রহমত আলীর পাত্রী রেহানার সাথে রাশেদের বিয়ে হলো। রেহানারও কিন্তু রিমি নামে একটি মেয়ে ছিল। কিন্তু বিয়ের কিছুদিন পরেই রেহানার আসল রূপ প্রকাশ পেল। রাশেদ বাইরে গেলেই রেহানা নীলার উপর অত্যাচার করত, আর নিজের মেয়ে রিমিকে করত দু চোখ ভরা আদর। কিরে হতচ্ছাড়ি, সারাদিন তো শুধু বসে বসে খাস, কাজের কাজ তো কিছুই করতে পারিস না। এত বেলা হয়ে গেল তবুও রান্না হয়নি কেন? রান্না বান্নাগুলো কে করবে শুনি? এই তো মা, এখনই করছি। কাকে কি বলছো মা তুমি? ও তো সারাদিনই কাজে ফাঁকি দেয়, কোনো কাজ ঠিক মতো করতে চায় না। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস, ফাঁকিবাজ হয়ে গেছে একটা। আজ থেকে ঘরের কাজ ঠিকভাবে না করলে তোর রাতের খাবার বন্ধ। আর হ্যাঁ, রান্নাবান্না শেষে থালা বাসনগুলো সুন্দরভাবে মেজে দিবি। ঠিক আছে মা। এভাবেই দিন কাটতে কাটতে নীলা আর রিমি একদিন বড় হয়ে উঠল। একদিন সামান্য এক কারণে রেহানা নীলাকে মারধর করে তার মৃত মায়ের নামে খুব নোংরা কথা বলল। একটুখানি কাজের জন্য এত সময় লাগে তোর? অলসের ধাড়ি একটা, আজ তোকে মেরেই সোজা করব। তোর ওই মরা মা তো তোকে কোনো কাজ শিখিয়ে যায়নি, শুধু ঢং শিখিয়েছে। এই অপমান সহ্য করতে না পেরে নীলা শেষ পর্যন্ত ঘর ছেড়ে পালিয়ে গেল। ওদিকে নীলাকে না পেয়ে রাশেদ স্ট্রোক করে বিছানায় পড়ে গেল। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে, এখানে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। আজকেই আমি আসিফের সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা ঘুমোচ্ছে আর মা রান্নাঘরে রান্না করছে, এই সুযোগ বাড়ি থেকে বের হওয়ার। আর এই সুযোগে লোভী রিমি ঘরের সব গহনা ও টাকা চুরি করে তার প্রেমিকের সাথে পালিয়ে গেল। রিমি, রাস্তায় এত রাতে এতগুলো গহনা আর টাকা তোমার হাতে রাখা একদম নিরাপদ না। পুলিশ বা চোর ডাকাতের হাতে পড়লে সব যাবে। তার চেয়ে বরং ব্যাগটা আমার কাছে দাও, আমি শক্ত করে ধরে রাখছি। তুমি একদম চিন্তা করো না, আর কিছুটা পথ গেলেই আমরা আমাদের নতুন শহরে পৌঁছে যাব। ঠিক আছে আসিফ, ব্যাগটা তোমার কাছেই রেখে দাও। রিমি, তুমি এই গাছটার নিচে একটু দাঁড়াও তো। আমি সামনের দোকানটা থেকে আমাদের রাতের খাবারের জন্য কিছু খাবার আর পানির বোতল কিনে নিয়ে আসছি। ব্যাগটা আমার কাছেই থাক, তুমি এখানেই দাঁড়াও, আমি এখনই আসছি। রিমি সরল বিশ্বাসে আসিফের কথায় রাস্তার পাশে দাঁড়িয়ে রইল, কিন্তু আসিফ খাবার কিনতে যায়নি। সে সুযোগ বুঝে রিমির সব টাকা আর গহনার ব্যাগটা নিয়ে অন্ধকারের মধ্যে চম্পট দিল। রিমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও যখন আসিফকে ফিরে আসতে দেখল না, তখন সে বুঝতে পারল সে এক ভয়ানক প্রতারকের খপ্পরে পড়েছে। সে রিমির সব কিছু কেড়ে নিয়ে তাকে মাঝ রাস্তায় ফেলে দিল। আসিফ একটা ঠকবাজ ছিল, সে আমার সব গহনা টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল। এখন আমার কি হবে? রিমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো এবং তারা তীব্র অর্থ সংকটে পড়ল। কি হয়েছে রিমি? মা, তুই কাঁদছিস কেন?
আর তুই কোথায় গিয়েছিলি? আমি যে তোর চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমাকে না বলেই আসিফের সাথে পালিয়ে গিয়েছিলাম। ওই ছেলেটা একটা আস্ত ঠকবাজ ছিল। সে আমার সব টাকা পয়সা আর গহনা নিয়ে পালিয়ে গিয়েছে। তুই এ কি সর্বনাশ করলি রিমি? আমার হাতে তো এখন একটা টাকাও নেই। তোর বাবার অবস্থা আশঙ্কাজনক। ডাক্তার ডাকার পয়সা নেই। এই সংসার কিভাবে চলবে? আমরা এখন মা মেয়ে না খেয়ে মরব। কোনো টাকা না থাকায় তারা তীব্র অর্থ সংকটে পড়ল এবং মা মেয়ে ঘরের কোণে বসে কাঁদতে লাগলো। এদিকে নীলা হাঁটতে হাঁটতে এক গভীর বনে এসে পথ হারিয়ে ফেলল। ভয়ে আর ক্ষুধায় সে এক গাছের নিচে বসে কাঁদতে লাগলো। আমি এখন কোথায় যাব? কি করব আমি? আমার নিজের বলতে তো এখন আর কেউ নেই। সৎ মা তো আমাকে দেখতেই পারে না, সব সময় শুধু মারে। আমার সৎ বোন রিমিও আমার সাথে কত খারাপ ব্যবহার করত। বাবা তো জানতই না আমার উপর কি অত্যাচার হতো। আমি আর কোনোদিন ওই বাড়িতে ফিরে যেতে চাই না। দরকার হলে আমি এই বনের ভেতর না খেয়ে মরে যাব, তবুও আমি ওই নরকে আর কখনো ফিরব না। মা, তুমি আমাকে একা ফেলে কেন চলে গেলে মা? তখনই বনের অন্ধকার দূর করে এক দয়ালু পরী এসে হাজির হলো। কেঁদো না লক্ষ্মী মেয়ে, লক্ষ্মীটি, কান্না থামাও এবার। আমি এতক্ষণ আড়ালে থেকেই তোমার মনের সব জমানো কষ্টের কথা শুনছিলাম। তোমার সৎমা আর বোন তোমার সরলতার সুযোগ নিয়ে অনেক অন্যায় করেছে তোমার সাথে, কিন্তু এত কষ্টের মাঝেও তুমি যেভাবে নিজেকে ভালো রেখেছ, ধৈর্য ধরেছ, তা সত্যিই প্রশংসনীয়। নীলার সততা দেখে পরী তাকে জাদুর স্বর্ণমুদ্রা ও গহনা উপহার দিল। তোমার এই সততা আর ধৈর্যের দিন আজ শেষ হলো। এই নাও, এগুলো তোমার শুদ্ধ হৃদয়ের আর সততার পুরস্কার। এগুলো নিয়ে তুমি মাথা উঁচু করে বাড়ি ফিরে যাও। আর ভয় নেই, আজ থেকে তোমার সব কষ্টের অবসান হলো। আপনাকে অনেক ধন্যবাদ পরিমা। নীলা গহনা নিয়ে বাড়ি ফিরে দেখল তার সৎমা আর বোন বাইরে বসে কাঁদছে। নীলা, তুই বেঁচে আছিস মা? আর তোর হাতে এগুলো কি? তুই এগুলো কোথায় পেলি? মা, আমি বনে পথ হারিয়ে ফেলেছিলাম। সেখানে এক দয়ালু পরী এসে আমার দুঃখের কথা শুনে আমাকে জাদুর মাধ্যমে এই সোনার মুদ্রা আর গহনাগুলো দিয়েছে। নীলার মুখে পরীর কথা শুনে এবং তার উদারতা দেখে তারা নিজেদের ভুল বুঝতে পারল। আমাদের ক্ষমা করে দে নীলা। আমরা তোর উপর অনেক অত্যাচার করেছি। আজ নিজের মেয়ের পাপের শাস্তি আমি হাতে নাতে পেয়েছি। তোর বাবা টাকার অভাবে বিনা চিকিৎসায় মরতে বসেছে। আমরা খুব বড় অপরাধী রে মা। মা, তুমি আর চিন্তা করো না, অতীত ভুলে যাও। আমি এখনই এগুলো বাজারে বিক্রি করে বাবাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব এবং ভালো চিকিৎসার ব্যবস্থা করব। আমাদের পরিবার আবার আগের মতো হাসি খুশি হয়ে যাবে। নীলা সেই গহনা বিক্রি করে তার বাবাকে সুস্থ করে তুলল এবং তারা আবার সুখে শান্তিতে থাকতে লাগলো।